মাজার, তারপর খানকা, এগুলো সব ভাঙাচুরি করা হয়েছে। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। কয়েক সপ্তাহের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত থেকে সশরীরে জাতীয় নির্বাচন হবে, সেটির নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান। যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তারাই এখন ভোট পেছানোর ষড়যন্ত্র করছে, ফ্যাসিবাদ রুখে দেওয়ার ঘোষণা দুই উপদেষ্টার। যারা ডিসেম্বরে ইলেকশন চেয়েছিল তাদের অনেকেই আবার এখন নির্বাচন পেছানোর না ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। ষড়যন্ত্র কিন্তু চলমান। ফ্যাসিবাদ বারে বারে ফিরে আসার চেষ্টা করে, তাকে দমন করতে হয়, প্রতিহত করতে হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন রুদ্র। আপনাকে ধন্যবাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন নিয়ে নানা শর্ত দলগুলোর, গণপরিষদের দাবিতে অটল এনসিপি। ভোটের আগে আলোচনায় সমাধান চায় জামায়াত। নতুন সংবিধানের যৌক্তিকতা দেখছে না বিএনপি। শেষ পর্যায়ে এসে ডাকসুর প্রচার তুঙ্গে। অপপ্রচার ঠেকাতে কয়েকটি ফেসবুক পেজের অ্যাডমিনকে সতর্ক করল টাস্ক ফোর্স। ডাকসুতে ছাত্রদলের 8 দফা ইশতেহার। একই পদে বাংলাদেশির পারিশ্রমিক 1 লাখ আর ভারতীয় কর্মকর্তার 25 লাখ টাকা। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বেতন বৈষম্য সহ নানা অনিয়ম পেয়েছে দুদক। খতিয়ে দেখতে তদন্ত। মানবজাতির মুক্তির দিশারি মহানবীকে স্মরণে যশনে জুলুস। ঈদে মিলাদুন নবীর বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে মুসল্লির ঢল। চট্টগ্রামে পদদলিত হয়ে 2 জনের মৃত্যু। কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির স্থায়ী কমিটি সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, মাজার ভাঙা সহ সাম্প্রতিক অস্থিরতার সঙ্গে নির্বাচন বানচালে ষড়যন্ত্রের সম্পর্ক রয়েছে। স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে না দেশ। দীর্ঘ 17 বছরের নির্বাসন, এর মধ্যেই দেশে গণতন্ত্র ফেরাতে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দান। 5 আগস্টের পর থেকেই বিএনপি নেতাকর্মীদের অপেক্ষা কবে ফিরবেন তারেক রহমান। এবার সে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। তার নেতৃত্বেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধ করবে বিএনপি। শনিবার সকালে মতিঝিলে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। খুব বেশি দিন দূরে না, কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের প্রাণপ্রিয় নেতাকে আমরা আমাদের মাঝে ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনের বহু আগেই ইনশাআল্লাহ উনি আমাদের মাঝে উপস্থিত থেকে সশরীরে নেতৃত্ব দিবেন। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় মাজার ভাঙচুর প্রসঙ্গে বলেন, দেশের স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে না। ভাঙচুর হয়েছে, মাজার, তারপর খানকা, এগুলো সব ভাঙাচুরি করা হয়েছে। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিল করে বিএনপি। এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তৌহিদি জনতার নামে দেশে যে নৈরাজ্য শুরু হয়েছে এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। যে উৎপাত শুরু হয়েছে, এই ধরনের নৈরাজ্য তৈরি হয়েছে, তৌহিদি জনতার নামে কারা এই কাজগুলো করছেন আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। মাজার ভাঙা, সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা যেটা গোয়ালন্দে ঘটেছে, এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। বিকেলে আলাদা আলাদা অনুষ্ঠানে সালাউদ্দিন আহমদ ও আমির খসরু বলেন, জনবিচ্ছিন্নরাই পেয়ার পদ্ধতিতে ভোট চায়। সংস্কার কার্যকর করতে কেবল আইন পরিবর্তন নয়, দলগুলোকে বাদ দিতে হবে জবরদস্তিমূলক মনোভাব। শুধুমাত্র আইন কানুন সংবিধান সংস্কারের মধ্য দিয়ে দেশের কার্যকর সংস্কার প্রবর্তন করা যায় না, প্রচলন করা যায় না, যতক্ষণ পর্যন্ত আমাদের মানসিক সংস্কার না হবে। রাজনীতির চর্চার ক্ষেত্রে যাতে জবরদস্তিমূলক কোনো মনোভাব আমাদের মধ্যে না থাকে। আপনি পিয়ার চান, আরেকজন চায় না। আপনি পিয়ার ছাড়া নির্বাচনে যাবে না, পিয়ার ছাড়া এই
এই ধরনের মন্তব্য তো শেখ হাসিনার মন মানসিকতা। এদিকে জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে বিএনপি। ভয়ভীতি সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে থামিয়ে দেয়া বহুদলীয় গণতান্ত্রিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মনে করে দলটি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল এখন তারাই আবার ভোট পেছানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রাজধানীতে এক অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। এদিকে ফ্যাসিবাদ ফেরার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানান উপদেষ্টা আদিলুর রহমান খান। ঢাকার বাইরে আলাদা অনুষ্ঠানে একথা বলেন তিনি। শনিবার সকালে রাজধানীতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নবনিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের নবীন বরণ অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সাম্প্রতিক নানা ইস্যুতে প্রতিক্রিয়া জানান তিনি। রাজবাড়ীতে লাশ পোড়ানোর ঘটনা নিন্দনীয় উল্লেখ করে বলেন, মব এবং রাজনৈতিক কর্মসূচির মধ্যে পার্থক্য বুঝতে হবে। যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল এখন তারাই আবার ভোট পেছানোর ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার উপদেষ্টা। কালকে যেই লাশ পোড়ানোর মতো ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয়। কোন কোন অফিসারের আসলে দায় আছে এবং কাদের নিবৃত্ত থাকার কারণে কিংবা দায়িত্ব পালনে অবহেলার কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আমরা দেখব। যারা ডিসেম্বরে ইলেকশন চেয়েছিল বা বিভিন্ন সময় ইলেকশনের দাবি করেছে তাদের অনেকেই আবার এখন ইলেকশন চাচ্ছে না কিংবা ইলেকশন নির্বাচন পিছানোর নানা ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। আওয়ামী লীগকে ফিরিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল। আদালতে বিচারকের সামনে সাংবাদিকের উপর হামলার ঘটনা প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ ধরনের ঘটনা ন্যাক্কারজনক। আদালত যেখানে ন্যায় এবং ইনসাফের একটা জায়গায় সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছেন তাদের কঠোর হওয়া প্রয়োজন এবং একই সাথে আইনজীবীদেরও আরও পেশাদারিত্ব এবং প্রফেশনালিজমটা ধরে রাখা প্রয়োজন। এদিন সকালে নাটোরের ভবানীগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনও চলমান বলে সতর্ক করেন তিনি। পরাজিত ফ্যাসিবাদ পরাজিত হয়েছে বলে কেউ যেন মনে না করে যে তারা আর ষড়যন্ত্র করবে না। ষড়যন্ত্র কিন্তু চলমান। ফ্যাসিবাদ ফিরে আসার চেষ্টা করলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ। জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো ইতিবাচক হলেও নানা শর্তের বেড়াজালে দেখা দিয়েছে সংশয়। এনসিপির দাবি, জাতীয় নির্বাচনের আগে নতুন সংবিধান প্রণয়নে লাগবে গণপরিষদ ভোট। জামায়াত বলছে নির্বাচনের আগে সমাধান হোক গণপরিষদ ইস্যু। যদিও দল দুটির কোনো দাবিরই যৌক্তিকতা দেখছে না বিএনপি, বরং নানা ইস্যু তৈরি করে নির্বাচন পেছানো ও বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র হিসেবে দেখছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। হাসান ওয়ালির প্রতিবেদন। অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আর যেন কোনো শাসক স্বৈরাচার হয়ে উঠতে না পারে, এজন্য দাবি ওঠে নতুন সংবিধানের। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই পথে হাঁটেনি। তারা সংবিধান প্রণয়নের পরিবর্তে সংস্কারের পথ বেছে নেয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনাও তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন, যা পরিচিত জুলাই সনদ নামে। ঐকমত্য কমিশনের সংবিধান সংস্কার আলোচনায় তৎপর ছিল এনসিপি। যদিও রাজনীতির মাঠে নতুন সংবিধান নিয়েও সোচ্চার দেখা গেছে দলটিকে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পর তাদের তরফ থেকে আবারও জোরে সোরে উঠেছে নতুন সংবিধানের দাবি, যা বাস্তবায়নে লাগবে গণপরিষদ নির্বাচন। এই দাবিতে সারা দেশে জনমত তৈরি করছে দলটি। শুরুতে শুধু গণপরিষদের দাবি থাকলেও এনসিপির এখনকার প্রস্তাবনা রাজনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়ে একই সঙ্গে জাতীয় সংসদ এবং গণপরিষদ নির্বাচনের, যার ব্যাখ্যা দিলেন দলটির এই নেতা। আমাদের পক্ষ থেকে বারবার বলেছি আমরা গণপরিষদ নির্বাচন, বিএনপির পক্ষ থেকে শুধু জাতীয় নির্বাচনের কথা বলা হয়েছে। কিন্তু এটা যদি রাজনৈতিক দলগুলো একটি বোঝাপড়ায় আসতে পারে, সেক্ষেত্রে একটা নির্বাচনকেই দুটির মর্যাদার অনুষ্ঠিত হতে পারে। ঐকমত্য কমিশনে দীর্ঘদিন যে আলাপ আলোচনা হয়েছে, গণপরিষদের বলা চলে যে একটা কাজ কিন্তু এই ঐকমত্য কমিশনের মাধ্যমে এগিয়ে আসছে। গণপরিষদ নিয়ে আলোচনায় বসতে রাজি জামায়াত। দলটির এই নেতা বলছেন, সরকারের প্রতিশ্রুত সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটের আগেই দাবি দেওয়ার সমাধান চান তারা। গণপরিষদের ব্যাপারে দাবি করি নাই, তবে এগুলো আলোচনা হইতে পারে।
আমাদের কথা হলো সমাধান দরকার। সরকার যেভাবে বলেছে, সরকারের প্রধানমন্ত্রী যেভাবে ইতিহাসে সেরা নির্বাচন করব, সেটা আমরা আশা করি। তো সেই জন্য আলোচনা হইতে পারে। গণপরিষদ নির্বাচনে যৌক্তিকতা দেখছে না বিএনপি। এটিকে নির্বাচন পেছানো এবং বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র হিসেবে দেখছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। গণপরিষদ তখনই হয় যখন কোনো দেশের নতুন করে শাসনতন্ত্র তৈরি করতে হয়। তা আমার শাসনতন্ত্র আছে তো। এগুলো হচ্ছে কুতর্ক, যাতে নির্বাচনটা না হয় এবং যত দেরিতে হবে তত দেরিতে তত দেশের মধ্যে অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। 70 সালে নির্বাচনে জয়ী নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে স্বাধীনতার পর 1972 সালে গঠিত হয় দেশের প্রথম এবং একমাত্র গণপরিষদ। 8 মাসের ব্যবধানে যারা প্রণয়ন করে সংবিধান। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। দুদিন পরেই ডাকসু নির্বাচন। কাল শেষ হচ্ছে প্রচারণা, তাই শেষ সময়ে এসে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোট চাইতে যাচ্ছেন শিক্ষার্থীদের দ্বারে দ্বারে। অপপ্রচার ও সাইবার বুলিং সহ নানাভাবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ডাকসু নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, তাই ছুটির দিনেও নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান তারা। শনিবার সকাল থেকেই প্রতিটি আবাসিক হলের সামনে লিফলেট নিয়ে হাজির বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। হাজী মোহাম্মদ মহসিন হলে প্রচারণায় আসেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আচরণবিধি লঙ্ঘন ও নারীদের সাইবার বুলিংয়ের ঘটনায় কোনো ব্যবস্থা না নেয়ার অভিযোগ করেন তিনি। বিভিন্ন ভাগে বিভক্ত করে সেখানে হচ্ছে বিধিনিষেধ প্রয়োগ করে দেওয়া হবে, এভাবে ক্যাম্পাসের নিরাপত্তা বলয়টাকে আমরা স্ট্রিক্ট করব। বহিরাগত এনে প্রচারণার পরও কমিশন কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। বহিরাগত নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন করতে কিছু প্রার্থীদের, নিরাপদ ক্যাম্পাসে যদি আমরা বহিরাগত নিয়ে এসে প্রচারণা করি তাহলে তো এটা একটা সাংঘর্ষিক অবস্থান। হলপাড়ায় প্রচারণা করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের। দূরে ভোট কেন্দ্র স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের ভোটদানে নিরুৎসাহিত করা হচ্ছে বলেও অভিযোগ তার। খুবই ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে ভোট কেন্দ্রের মধ্যে, কারণ শিক্ষার্থীদেরকে কিভাবে ভোট বিমুখ করা যায় সেটা আমার মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা পায়তারা চালিয়ে যাচ্ছে। মধুর ক্যান্টিন থেকে প্রচারণা শুরু করেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। নানা জরিপের মাধ্যমে ফলাফল প্রভাবিত করার অভিযোগ করেন তিনি। অনেক মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে অনেক ক্যান্ডিডেটকে তুলে ধরার জন্য বা কাউকে ডাউন করার জন্য। শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে প্রচারণায় আসেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী ওমামা ফাতেমা। নিরুৎসাহিত করতেই নারীদের হলের ভোট কেন্দ্র দূরে স্থাপন করা হয়েছে এমন অভিযোগ করেন তিনি। বঙ্গমাতা হল, কুয়েত মৈত্রী হল, তাদের ভোট কেন্দ্র এখানে সামনের সমাজ কল্যাণ ইনস্টিটিউটে না দিয়ে সেটা সেই দূরে ক্যাম্পাসের ভিতরে ঢাকা ইউনিভার্সিটি টিচার্স ক্লাবে দিয়েছে। দেয়ার ইজ এ হিউজ পসিবিলিটি যে কুয়েত মৈত্রী এবং বঙ্গমাতা থেকে শিক্ষার্থীদের আসলে পার্টিসিপেশনটা অনেক কম হবে। ভোট কেন্দ্র না বাড়লেও বাড়ানো হবে বুথ, এমনটি জানিয়ে চিফ রিটার্নিং অফিসার বলছেন সাইবার বুলিং ও অনলাইন অপপ্রচার রোধে অভিযুক্তদের সতর্ক করা হয়েছে। একজনের প্রার্থিতাও বাতিল হয়েছে। সাইবার বুলিং এবং আরও যে অভিযোগগুলো আসতেছে সেগুলো নিয়ে আমরা দিনরাত কাজ করছি। আমরা চেষ্টা করতেছি এই জিনিসটাকে কত কমিয়ে আনা যায়। রোববার রাত 12টা পর্যন্ত চলবে ডাকসু নির্বাচনের প্রচারণা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ঈদে মিলাদুন্নবীর খবর। লাখো মুসল্লির অংশগ্রহণে চট্টগ্রামে হয়ে গেল যশনে জুলুসের বর্ণাঢ্য র্যালি। বিশ্বনবীর পৃথিবীতে আগমন উপলক্ষে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজন পরিণত হয় জনসমুদ্রে। রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান জানান ইসলামী চিন্তাবিদরা। মুখে রাসূলের শানে দরুদ আর হাতে কালেমা খচিত পতাকা। মহামানবের প্রতি ভালোবাসায় লাখো প্রেমীর সমাগম।
শনিবার চট্টগ্রাম নগর জুড়ে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী জশ্ন জুলুসে ঢল নামে ধর্মপান মুসল্লির। এদিন সকালে পাকিস্তান থেকে আসা আওলাদে রসুল সৈয়দ মোহাম্মদ সাবিশাকে বহন করা কাছে ঘেরা গাড়িটি ১৬ শহর খানকা থেকে বের হয়। এটি যখন মুরাদপুর পৌঁছায় তখন দক্ষিণ ও উত্তর চট্টগ্রাম, ৩ পার্বত্য জেলা এবং কক্সবাজার সহ সারা দেশ থেকে আসা লাখো ধর্মপান মানুষের স্রোত নামে নগর জুড়ে। জিকির আজকার, নবীর উপর দরুদ ও সালাম ছাড়া আর কিছু সকল জাতি আজকে এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে। আমাদের রসুলের মেসেজ হচ্ছে শান্তি, মানবতা। আমাদের বাংলাদেশে যেন এই শান্তি মানবতাটা ফিরে আসে। শান্তি প্রতিষ্ঠায় নবীর আদর্শে উজ্জীবিত হওয়ার কথা জানান আয়োজক ও ইসলামী চিন্তাবিদরা। রসুল পাক আসছেন জমিনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, যেখানে সারা পৃথিবী শান্তি প্রতিষ্ঠা করার বিষয়, সেখানে বাংলাদেশ একটা ছোট্ট জায়গা। ইচ্ছে থাকলে উপায় হয়। এই বাংলাদেশে রসুল পাকের আদর্শ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। এক উম্মত কে আপনে শিরাজাবন্দি কি, जिस तरह एक पूरी उम्मत को यकजा किया और पूरी इंसानियत के लिए मिसालें कायम की। আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে ১৯৭৪ সাল থেকে মহানবীর প্রতি ভালোবাসায় প্রতি বছর হয়ে আসছে এই বিশাল আয়োজন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো, যে একজনকে রক্ষা করলো সে যেন পুরো মানব জাতিকে রক্ষা করলো। কোরআনের এই আয়াতকে অনুসরণ করে চলার তাগিদ দিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশি কর্মকর্তার বেতন যেখানে ১ লাখ টাকা, একই পদে ভারতীয় কর্মকর্তার বেতন ২৫ লাখ। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে এমন বৈষম্যের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছেন হাইকোর্ট। অভিযানে নেমে নানা অনিয়মের প্রমাণ পায় দুদক। বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ভারত বাংলাদেশের কয়লাভিত্তিক যৌথ প্রকল্পটি সুন্দরবনের কাছে হওয়ায় শুরু থেকেই ছিল সমালোচনার কেন্দ্রে। আইনজীবী সালেকুজ্জামান সাগর একটি রিট করেন হাইকোর্টে। তার অভিযোগ, একজন বাংলাদেশি ইঞ্জিনিয়ারের বেতন যেখানে ১ লাখ টাকা, সেখানে একই পদে ভারতীয় ইঞ্জিনিয়ার পাচ্ছেন ২৫ লাখ। এছাড়া উচ্চ পদে ভারতীয়দের প্রাধান্য, বিশেষ ধর্মের লোকজনকে বাড়তি সুবিধা দেওয়া সহ নানা অনিয়মের কথাও উল্লেখ করা হয়। রিটের শুনানিতে আদালত বিদ্যুৎ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করে। এটা চরম বৈষম্য না? এর পাশাপাশি তারা যেটা পাচ্ছে, তারা প্রতি মাসে প্রত্যেকটা এমপ্লয়ি ইউএসডি ডলার ৪৫০০ ক্যাশ হিসেবে পাচ্ছে। রুল জারির পরপরই রামপালে অভিযান চালায় দুদক। সম্প্রতি পাঠানো প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের নিজস্ব নীতিমালা থাকলেও ভারতীয় কর্মকর্তাদের বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী একজন বিদেশি কর্মকর্তার বিপরীতে ২০ জন দেশি কর্মকর্তা থাকার কথা থাকলেও বাংলাদেশিদের অদক্ষতার অজুহাত দেখিয়ে এ নিয়ম মানা হচ্ছে না। কর্মকর্তা কর্মচারী নিয়োগে বৈষম্য, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন মালামাল লুটপাট পূর্বক বিক্রয় সহ নানা অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন একটি এনফোর্স করে। এই এনফোর্স টিম অভিযানের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে ইতিমধ্যে প্রতিবেদন দাখিল করেছে। তবে এসব বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি রামপাল কর্তৃপক্ষ। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।